আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30। সকাল থেকে ভাবতেছি কি রান্না করব। শুধু আমি আজকে না, প্রতিদিনই ভাবি আজকে কি রান্না করব। আর আজকে একটু দেরি হওয়ার কারণ কি, সকালের খাবারটা ছিল, রান্না করা লাগে নাই। গতকালকে যা রান্না করছি খাবার অনেক বেশি হয়ে গেছিলো, ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে বের করে গরম করে সকালে নাস্তাটা করে নিছি। এই জন্য কিছুই রান্নাঘরে আসা লাগে নাই সকালে। এই জন্য ভাবতে বেশি দেরি হয়ে গেছে। তো ভাবলাম আজকে গরু মাংস রান্না করি, আর ভাত তো উঠাই দিছি। গরু মাংস রান্না করি, বেশি করে আলু দিয়ে ঝাল ঝাল করে গরু মাংসটাই রান্না করবো আজকে, আর কিচ্ছু রান্না করবো না। তো গরু মাংস যে ফ্রিজ থেকে বের করে নিছি, এখন পেঁয়াজ আর এই আলু কেটে নিব। আর কালকে কচুরলতি রান্না করছি, ছোটো মাছ রান্না করছি, সেই কচুরলতি ছোটো মাছ রান্না করা অনেক রয়ে গেছে। ভাত অবশ্য যা ছিল তা মা মেয়ের জন্য খেয়ে নিয়েছে, বাকিগুলা ফেলাই দিছি। অনেক ভালো ছিল ভাত। তারপরে সকালে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, মানে টুকটাক ঘরের ফল পাকড়া দিয়ে, মানে এগুলো দিয়ে সকালে নাস্তা চলে গেছে। আর এখন যেগুলো রান্না করবো, তাই পেঁয়াজ আর আলু কেটে নেই, ঝাল ঝাল করে আলু দিয়ে গরু মাংস রান্না করবো। গরু মাংস না, যে কোনো মাংস রান্না করলে আলু তো আমার দেওয়াই লাগবে। মাংসের আলু অনেক পছন্দ করি। তো যাই, এগুলো কেটে নিই। মশলার বাটা লাগবে না, মশলা বাটা আছে। আলু আর পেঁয়াজ কেটে নিলেই হয়ে যায়। তা আলুগুলো কিন্তু ছোট ছোট সাইজের, আমি ছোট ছোট সাইজেরই আলু আনছি বাসায়। ছোট ছোট সাইজের আলু আনলে হয় কি, আলুগুলা ভালো থাকে। বড় আলু আনলে হয় কি, 5টার থেকে একটাই নষ্ট পাওয়া যায়, ভিতরে কীরকম যেন দরকা। আর এই আলুগুলা কিন্তু এরকম না, খুবই ভালো। ছোট আলুগুলা খাইতেও মজা, আর এই আলুগুলা নষ্ট হয় না। এই জন্য আমি ছোট আলু আনি, বড় সবসময় বাসায় বড় আলু আনি না। বড় আলু আইনে দেখছি নষ্ট হয়ে যায় ভিতরে। তা আলু কাটার পরে পেঁয়াজ কেটে নিতেছি। পেঁয়াজগুলোও খুবই ভালো, বাড়ি যেয়ে দেখি পেঁয়াজগুলো খুবই ভালো আছে, নষ্ট হয় নাই। আর পেঁয়াজের ধরলে পরে ঝনঝন শব্দ হয়, এই পেঁয়াজগুলো মনে হয় খুবই ভালো। এই ধরনের পেঁয়াজ কিন্তু 12 মাস খালি রাখা যায়, নষ্ট হয় না। তা পেঁয়াজ আর আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজ আর আলু কাটার পরে এই যে মাংসটা এখন কেটে নিব। মাংসের সাইজটা একটু বড়। এত বড় মাংস রান্না করব না, এত বড় মাংস রান্না করলে মজাও লাগে না, এই জন্য একটু ছোট ছোট করে নিব। আর বটিটার দিকে তাকাই দেখি বটিটার বেহাল অবস্থা। গতকালকে কাঁঠাল কাটছি, কাঁঠাল কাটার পরে বটিটা ধোয়ার আর মনে নাই। তো ভাবছি আজকে মাংস কাটার পরে সুন্দর করে বটিটা ধুয়ে নিব। আর মাংসের সাইজগুলো অনেক বড় দেখেছে, ছোট ছোট করে নিতেছি। এত বড় মাংস রান্না করলে কিন্তু মজা লাগে না, ছোট করে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। আর আজকের মাংস তো মনে করেন ঝাল কষা রান্না করব, আমি বেশি ঝোল রাখবো না। এই যে একটা হাড় কাটলাম না, হাড়ের সাথে আবার মাংস আছে, কাটার মতো কোনো সিস্টেমও নাই। ওই হাড়ের মাংস কিন্তু খাইতে বেশি মজা লাগে। মাংসের ভিতরে একটা কলিজার টুকরা আছে, সেই টুকরাটা আমি খুঁজতেছি কই গেল। যখন আমি মাংস কিনছি তখন এই কাকাকে বলছিলাম মাংসর ওইটা একটু কম দিয়ে আমাকে কলিজা দিয়ে দেন, তো সে ভালোই কলিজা দিয়ে দিছিল। তো এই টুকরার ভিতরে এই যে ছোট্ট এক পিস আছে। কলিজা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে গরুর কলিজা। মুরগির কলিজার থেকে গরুর কলিজা আমার কাছে বেশি মজা লাগে। মাংস কাটার পরে বটিটাও সুন্দর করে আমি ধুয়ে নিতেছি। এইভাবে জাপা দিয়ে ভীমপাত দিয়ে আমি সুন্দর করে ডলতেছি। আর মনে হয় কি বটি সুন্দর একটা রূপ ফিরে পাইলো। মানে এত পরিমাণে কাঁঠাল কাটার পরে চেহারা খারাপ হয়ে গেছিলো বটির। তো এইটা দিয়ে হয়েছে ঘষার পরে সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এপাশ ওপাশ ঘষার পরে মনে হয় কি অনেক ময়লা উঠছে। আর অনেক দিন ধরে বটিটার এত মানে ধুবো না কেন, এইভাবে আর ধোয়া হয় না। এই জন্য এই যে অনেক দিন পর ধুইছি দেখে বেশি পরিষ্কার লাগতেছে। আর যতটুকু নোংরা লাগছে কাঁঠাল কাটার পরে, তাছাড়া বটি সবসময় পরিষ্কার থাকে, আমার অত নোংরা থাকে না। মাংস রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ, মরিচ, দারচিনি, লবঙ্গ হালকা একটু ভাজা দিয়ে নিতেছি। এটা হালকা ভাজার পরেই পরিমাণ মতন, সবসময় আমি যেভাবে মাংস রান্না করি সেইভাবে পরিমাণ মতো সব মশলা দিয়ে যে সুন্দর করে একটু কষিয়ে নিতেছি। এখন পর্যন্ত পানি দিই নেই মশলা কষানোর ভিতরে, তেলের উপরে একটু ভালো করে এইভাবে কষিয়ে নিতেছি। তারপরে দিতে হচ্ছে একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে তরকারি কোনো মজাই আসে না। এই জন্য বরাবর সবসময় চেষ্টা করি আমি ভালো করে মশলাটা কষানোর জন্য। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব মশলার উপরে সুন্দর করে তেল উঠে গেছে তখন তো বোঝাই যাবে যে না মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। তো অনেকক্ষণ ধরেই তো আমি কষাইতেছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এর ভিতরে মাংস তো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। আর মশলা দেখলেই বোঝা যাইতেছে সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে যে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে। যে রান্নাই আপনি করেন না কেন, তাড়াহুড়া করে রান্না করলে সেই রান্নার কোনো স্বাদই আসবে না। ধৈর্য ধরে রান্না করতে হবে, তাহলেই দেখবেন সেই রান্নার স্বাদ অটোমেটিকলি সুন্দর আসবে আর মজা হবে। আমি কিন্তু কারো কাছ থেকে রান্না শিখিনি, এই রান্না কিন্তু নিজের ভিতরেই
নিজের ভিতরে কিন্তু রান্নার আর্ট আমি মনে করি। যে যেরকমভাবে রান্না করুক না কেন, সুন্দরভাবে মশলা ঠিকঠাক মতো দিলে, সুন্দরভাবে রান্না করলে সব রান্নাই মজা লাগে আমি মনে করি। হাতে মাখায় মাংস রান্না করলেও কি, মশলা কষাই রান্না করলে কি, যেভাবে যে রান্না করুক সুন্দরভাবে পারফেক্ট হইলেই সেই জিনিসটা স্বাদ হয়। তাই তো মাংস অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিছি। মাংস অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে ভাবলাম এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই, যেহেতু মাংসেতে আলু দিতেই হবে। মাংসের আলু তো আমার খুব পছন্দ, আলু ছাড়াই মাংস খাইতেই পারি না। বিশেষ করে তরকারির আলু আমার কাছে না পছন্দ হইলেও কি হবে, মাংসের আলুটা আমার খুব পছন্দ। তো বেশ কিছুক্ষণ আলু দিয়েও এখন কষিয়ে নিব। আলু দিয়ে কষানোর পরে দিয়ে দেবো ঝোলের পানি। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিছি, এখন দিয়ে দেবো ঝোলের পানি। আর এই জায়গা থেকে কষানো মাংস কিছু উঠেছিলাম, মা মেয়ে দুজনে খেলাম। আমার মতো কে কে পছন্দ করেন কষানো মাংস? আমার তো অনেক পছন্দ কষানো মাংস। ঝোলের মাংসর থেকে কষানো মাংস আমার অনেক পছন্দ। তারপরে এই যে ঝোলের পানি দিয়ে দিছি, ঝোলের পানি বেশি করেই দিব, আর একটু দেবো ঝোলের পানি। তারপরে ঢাকনাটা ঢেকে রেখে দিব। ঝোল তো বেশি রাখবো না, ভুনা ভুনা করে ফেলবো। প্রথমেই তো বললাম যে তরকারি ভুনা ভুনা করবো। 2 দিন আগে যে বাড়ি থেকে একটা কাঁঠাল আনছি, কাঁঠালটা তো মনে করেন একটু পর পর এসে চাপতেছি, আল্লাহ পাকে না কেন। যে গরম পড়ছে, আর এখন তো কাঁঠাল ঘরে কাইটে রাখলে তাড়াতাড়ি পাইকা যাওয়ার কথা, পাকতেছে না কেন। তারপরে চলে আসছি আমি রান্নাঘরে এসে দেখে অনেকটাই ঝোল টাইনা গেছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এরকম সময় কিছু কাঁচামরিচ দিলে তরকারিতে কিন্তু মজা লাগে। তো কাঁচামরিচের একটাও কিন্তু স্বাদ আছে। কাঁচামরিচগুলো তো আমি কাইটে দিয়ে নিয়ে এরকম আলামভাবেই দিলাম। এরকম আলামভাবে তরকারির ভিতর দিলে কিন্তু তরকারি অন্যরকম একটা স্বাদ হয়। তো এবার এরকমভাবে দিয়ে লবণটা একটু দেখি লবণ দেওয়া লাগবে নাকি। পরে দেখি না আবার একটু লবণ দেওয়া লাগবে। লবণ দিয়ে আবার ঢাকনাটা ঢেকে রেখে গেলাম। পরে এসে দেখি কি একেবারে পারফেক্ট, যেরকম রান্না করতে চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। দেখেন কষা ভুনা করে রান্না করতে চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। কালারটা দেখলেই বোঝা যায় কত মজা হয়েছে। তারপরে গোসলে চলে গেছি। গোসলে যখন আমি ঢুকছি তখন কিন্তু আকাশে কোনো মেঘ দেখিনি, আমি কিছুই দেখিনি, ভালো দেখছি আবহাওয়া। তা আমি তো আবার গোসলখানায় আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে বা ওয়াশরুমটা পরিষ্কার করা হয়েছে, এই জন্য বেশি দেরি হয়েছে আমার ওয়াশরুমের ভিতরে। তাই সে দেখি কি গোসল টোসল করে বেরোইছি, একবারে কাপড় চোপড় ধুয়ে ওয়াশরুম পরিষ্কার করে বেরোইছি। বাহিরে আইসা দেখি কি ঝুম বৃষ্টি আর বাতাস। মেয়েকে জিজ্ঞাসা করলাম এ কি, আমি তো দেখে গেলাম ভালো, এরকম হলো কবে আবার? তুমি তো অনেকক্ষণ ধরে ভিতরে, এই জন্য তুমি দেখো নাই। তা আমি জানলার কাছে বসে আসছি, জানলার কাছে বসে বসে বৃষ্টি দেখতেছি। কারেন্ট চলে গেছে, আর কি সুন্দর যে বাতাস আসতেছে জানালা দিয়ে, কিন্তু বেশিক্ষণ আর জানালা খোলা রাখা যাবে না। বৃষ্টি বাতাসের এটা একটু গতি বাইরে যেতেছে, আর জানালা দিয়ে এসে আসতেছে, আর বেশিক্ষণ রাখা যাবে না। তো এই জায়গায় বসে বসে ভাবতেছি যে বৃষ্টিতে যদি এখন ভিজতে পারতাম। পাশের বিল্ডিংয়ের ছাদে অনেক বাচ্চারা বৃষ্টিতে ভিজতেছে, আর এখন আমার বৃষ্টিতে ভিজার মতো বর্ষ নাই। আমি যদি এখন বৃষ্টিতে ভিজতে যাই, কিছু মুরব্বীরা দেখে আমাকে বলবে দেখো না বুড়া বসে রং লাগছে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজার আমার দরকার নাই। বৃষ্টিতে ভিজতে গেলে আমার অনেক ভয় করে, যেহেতু এখন বর্তমানে মেঘ করার সাথে সাথে শুধু ঠাডায় ঝিলিক্কা দেয়। তো ওই দেখেন ওই যে পাশের বিল্ডিংয়ের ছাদে বাচ্চারা কীভাবে বৃষ্টিতে ভিজতেছে, ওদের এইগুলা দেখে তো আমার অনেক ভয় লাগতেছে। ওরা ভিজতেছে আর আমার ভয় লাগতেছে। বর্তমানে কিন্তু এত পরিমাণে ঠাডায় চিলিক্কা দেয় বলার মতন না। আর ওরা ওই যা ভিজতেছে, কী যে ভয় লাগতেছে আমার। আমি ঘরে বসে বসে দেখতেছি আর ভাবতেছি আল্লাহ ওরা এখন থেকে সরে না কেন, কীভাবে ঠাডায় চিলিক্কা দিতেছে, সরে না কেন। তারপরও বৃষ্টি নামলে ওই ছাদে এরকম মানুষজন দেখাই যাবে, ওরা বৃষ্টিতে ভিজবেই।